This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোটকাটা এবার আমরা দেখে নেব ব্যাক টু ব্যাক 10টা ব্রেকিং নিউজ। প্রথম ব্রেকিং, ঠান্ডায় নিম্নচাপের কাঁটা, নভেম্বরের শেষে বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। আপাতত তাই ঠান্ডা পড়ার আশা আর নেই। এবার দেখে নিই 2 নম্বর ব্রেকিং, দিল্লি বিস্ফোরণে গ্রেফতার করা হয়েছে আরও 4 জনকে এবং যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই পেশায় ডাক্তার। এবার থার্ড ব্রেকিং দেখব কি রয়েছে। ইডির ফাঁসে আরও চাপে রবার্ট ভাড্রা, প্রিয়াঙ্কার স্বামীর বিরুদ্ধে ইডির নতুন চার্জশিট। দেখে নেব ফোর্থ ব্রেকিং নিউজ কি রয়েছে। কাশ্মীর টাইমসের অফিসে উদ্ধার হয়েছে AK-47। ভাবতে পারছেন, গোয়েন্দা অভিযানের সংবাদপত্রের অফিসে উদ্ধার হয়েছে AK-47। 5 নম্বর ব্রেকিং নিউজ কি রয়েছে দেখবো এবার। দিল্লি বিস্ফোরণে পাকিস্তানের কীর্তি স্বীকার করলেন পাক সাংসদ আনোয়ার উল হক। 6 নম্বর ব্রেকিং নিউজ এবার, বিএলআরও অফিসের কর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের ছবি এখন ভাইরাল হয়ে গিয়েছে, আশা করি আপনিও দেখেছেন। এবার দেখে নেব 7 নম্বর ব্রেকিং নিউজ। পুশব্যাকের টানা কভারেজ TV9 বাংলায়। সীমান্তে TV9-এর রিপোর্টারকে আক্রমণ করা হয়। কাদের স্বার্থে আঘাত লাগছে পুশব্যাকে? এবার দেখব 8 নম্বর ব্রেকিং নিউজ কি রয়েছে। জীবিত হয়েও সরকারি খাতায় মৃত আসেনি SIR এর ফর্ম। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গোপালগঞ্জের বাসিন্দা। মামলাকারীর মেয়ের নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি। একই নামের এক TMC কর্মী সরকারি সুবিধা নিয়েছেন, ডেথ সার্টিফিকেট বাতিল করে সব নথি চালুর নির্দেশ দিয়েছে আদালত। এবার দেখে নেব পরের ব্রেকিং নিউজ, মানে 9 নম্বর ব্রেকিং। সিউড়িতে শতাব্দীর সামনেই তৃণমূল কর্মীদের মারপিট। তৃণমূলের অঞ্চল সভাপতিকে দলেরই কর্মীদের মার। সাংসদের SIR ক্যাম্প পরিদর্শন ঘিরে তুমুল উত্তেজনা। এবার দেখে নেব লাস্ট 10 নম্বর ব্রেকিং নিউজ কি রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে চায় কংগ্রেস। শীত অধিবেশনে CECর বিরুদ্ধে প্রস্তাবের প্রস্তুতি। ইন্ডিয়া ব্লক শরিকদের সঙ্গে নেওয়ার চেষ্টায় কংগ্রেস। বাঁদরের তাণ্ডবে ঘুম উড়েছে সাঁকরাইলের ধানঘড়ির। ঝাড়গ্রামের ছোট জনপদে সকাল থেকেই হুড়োহুড়ি 3-4টে বাঁদর। কখনো চলন্ত বাইকের ওপর ঝাঁপিয়ে পড়ছে, কখনো মিষ্টির দোকানে হুটোপুটি করছে। রাস্তায় গড়াগড়ি খাচ্ছে মোটর বাইক। বন দফতর এসে রক্ষা করবে, এই অপেক্ষাতেই বসে সাধারণ মানুষ। সকাল থেকে বাঁদরের অনেক উৎপাত, 3-4টা বাঁদর এসেছিল। হনুমান এই মোটরসাইকেল খেলা আছে, দোকানেও তো ঢুকে যাচ্ছে। হ্যাঁ, দোকানে ঢুকে মিঠাই টিঠাই খাইয়ে দিয়ে চলে। মানুষ আতঙ্কে আছে এখন তো তার দিনের বেলা হনুমান, রাত হলে হাতির ভয়। ঝাড়গ্রামের সাঁকরাইলে বাঁদরামি দেখালাম আপনাদের, কিন্তু আপনি কি জানেন যে বাঁদরামি শুধু বাঁদর করে না, যাদের 2টো হাত 2টো পা আছে তাদেরও অনেকে বাঁদরামি করে সময়ে সময়ে। এমনই এক দলের দেখা পাওয়া গেছে আজকে বীরভূমের সিউড়িতে। সেই বাঁদরামির সাক্ষী থেকেছেন তৃণমূলের 4 বারের সাংসদ শতাব্দী রায়। সিউড়ির এই দৃশ্য দেখে ঝাড়গ্রামের বাঁদরগুলোকে অনেক শান্ত মনে হচ্ছে না? শতাব্দী রায়ের সামনেও কি অবলীলায় মারপিট করে গেল তারা। শতাব্দী রায় 4 বারের তৃণমূল সাংসদ, অন্তত এই জেলার রাজনীতিতে যথেষ্ট ওজন আছে। তিনি এখন বীরভূমের তৃণমূলের কোর কমিটির আমন্ত্রিত সদস্য। তাকেও থোড়াই কেয়ার। কেন জানেন? কারণ বাঁদরামিকে প্রশ্রয় দেওয়ার কাজটা শতাব্দীরা কখনো বন্ধ করেন না। শুনবেন আজ তিনি কি বলেছেন। গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই। গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই। একদম টেকেন ফর গ্রান্টেড।
দলের নাম তৃণমূল, গোষ্ঠীদ্বন্দ্ব আছে, ছিল, থাকবেই। এই গোষ্ঠীদ্বন্দ্বের ঠেলায় আজ মার খেতে হয়েছে তৃণমূলেরই অঞ্চল সভাপতিকে। কয়েকজন হাসপাতালে ভর্তি। পুলিশ যাদের আটক করেছে তারাও সবাই তৃণমূলের কর্মী। বিরোধীরা কি সাধে স্লোগান তোলে, মারছে তৃণমূল আর মরছে তৃণমূল? বৃহস্পতিবার সিউড়ি 2 নম্বর ব্লকের গাংটে গ্রামে এসআইআর এর সহায়তা শিবির দেখতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ভোট রক্ষা শিবিরে তৃণমূল নেতাকর্মীরাই রক্ষা পেলেন না। শতাব্দীর সামনে তৃণমূলের এক গোষ্ঠীর হাতে মার খেল তৃণমূলেরই আরেক গোষ্ঠী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সিউড়ির গাংটে গ্রাম। ছবিটা দেখাবার চেষ্টা করব ঠিক এই জায়গাতেই। এসআইআরের যে প্রক্রিয়া সেটা দেখার জন্য এসেছিলেন সাংসদ শতাব্দী রায়। সাংসদ শতাব্দী রায় যখন এই মঞ্চে ছিলেন তখন থেকে শুরু। এরপর সাংসদ শতাব্দী রায়ের সামনেই কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একে অপরকে মারধর। সাদা গাড়িতে শতাব্দীর সঙ্গে ছিলেন স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদি। পরিস্থিতি সামলাতে বাইরে বেরিয়ে আসেন বলরাম। কিছুক্ষণের মধ্যে কয়েক ঘা পড়ে যায় তৃণমূলের অঞ্চল সভাপতির গায়েও। মার খান অঞ্চল সভাপতির ভাইও। শতাব্দীর গাড়ির সামনেও শুয়ে পড়েন এক মহিলা। মারামারির নেপথ্যের কারণ জানেন? অনুব্রত মণ্ডলের অনুগামী হিসাবেই পরিচিত বলরাম বাগদি। তাকে মারধর করার অভিযোগ উঠেছে কাজল শেখের অনুগামী নুরুল ইসলামের লোকজনের বিরুদ্ধে। গোড়ায় গোষ্ঠী কুন্দল মানলেও বিরোধীদের ঘাড়ে দোষ চাপালেন শতাব্দী রায়। গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই। যে ছেলেটা বললো এসআইআর কথা বলুন, তার খবর নিলে সে কে? না, সে সিপিএম এর বিএলও 2। আর একজন ছিল সে বিজেপি বিএলও 2। গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত, যে লোকগুলোর নাম বললাম, যারা অন্য দলের। কিন্তু তৃণমূল সাংসদের দাবি ফুৎকারে উড়িয়ে তৃণমূলের প্রহিত অঞ্চল সভাপতি বলে দিলেন অভিযুক্তরা এখন তৃণমূলই করে। তারা বর্তমানে নুরুলদার সাথে তৃণমূলটা করে, কিন্তু 2019 বলুন, 21 বলুন, 23 বলুন, 24 বলুন, এরা আমার সাথে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে এরা বিজেপি করতো। নব্য তৃণমূলের হাতে প্রহিত আদি তৃণমূল দেখেই খুশি বিজেপি। তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে দ্বিধাবিভক্ত। যারা পায় আর যারা পায় না, যারা খায় আর যারা খায় না, তাদের লড়াই। বেশ উত্তেজিত বিজেপির বীরভূম জেলা সভাপতি। খেলা হবে স্লোগান দিয়েছিলেন, খেলার জন্য আপনারা প্রস্তুত, আপনারা গোলকিপারটা মজবুত করুন, নাহলে সেম সাইড গোল হওয়ার সম্ভাবনা বেশি। সেম সাইড গোল কেমন দেখতে হয় তা অবশ্য নিজের চোখেই দেখলেন শতাব্দী রায়। শুধু বীরভূম বিজেপির জেলা সভাপতি নন, চিমটি কেটেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও এই ঘটনায়, এবং সরাসরি কোনো উত্তর দিতে চাননি, শুধু হেঁয়ালি করেছেন তৃণমূলের মুখপাত্র। স্বাভাবিকভাবে এরকম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, সময় আসুক আরো অনেক বড় বড় গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের সাথে মধ্যে আপনারা দেখতে পাবেন। যা দেখা যাচ্ছে সেটা ঠিক নয়, আর যেটা ঠিক সেটা দেখা যাচ্ছে। তো মানবাভিমানের বিষয় হয়তো আছে। কুণাল ঘোষ কি জানেন আদৌ মান অভিমানের বিষয় ঠিক কোথায় আছে, কোথায় কোথায় আছে? বনগা লোকালের কথা আপনি জানেন তো? উঠেছেন কোনোদিন? খুব ভিড় হয়, রোজ গুঁতোগুঁতি। এখন বনগাতেও তৃণমূলের গুঁতোগুঁতি লেগেছে। মান অভিমান, রাগ, দুঃখ, হতাশার পরিণামে যে গুলি পর্যন্ত ছুটবে কে বুঝতে পেরেছিল বলুন তো আগে? হঠাৎ কাল রাত 9টা বাজে তো ছেলে পিলেও দেখি ভাঙচুর করছে। নাই ভয় হবেই হবে। গানটা এইরকম, আসছে গোপাল যাচ্ছে গোপাল, কিন্তু বাস্তবের গোপাল যেতে চাইছেন না, থাকছেন গোপাল। তাই নিয়েই তো যত ঝামেলা। হামলার কথা যিনি বলছিলেন তিনি তৃণমূলেরই কাউন্সিলর। গতকাল রাতে এইরকম 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ, এবং প্রত্যেকেই মহিলা কাউন্সিলর। ইন্টারেস্টিং ব্যাপার, 5 জন আবার মতুয়া সম্প্রদায়ের। আচ্ছা বলুন তো, কার ঘাড়ে কটা মাথা যে তৃণমূলের হাফ ডজন কাউন্সিলরের বাড়িতে ইট ছুটতে যাবে, রাত্রিবেলায় গুলি চালাবে? কার ঘাড়ে কটা মাথা? বনগায় হলোটা কি তৃণমূলের? এবার গোপালের কথা কিন্তু বলতেই হচ্ছে। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের। 6 নভেম্বরের নির্দেশ এখনও পর্যন্ত মানেননি চেয়ারম্যান গোপাল শেঠ। গোপালের বিরুদ্ধে সক্রিয় বনগাঁর তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, মানে আরেকটা গোষ্ঠী। বুধবার গোপালের বিরুদ্ধে অনাস্থা আনতে বৈঠক ডাকেন বিশ্বজিৎ। 6 জন তৃণমূল কাউন্সিলর অনাস্থা প্রস্তাবে সই না করে তারা বেরিয়ে চলে যান। আর বুধবার রাতে
ওই 6 কাউন্সিলরের বাড়িতেই হামলা চলেছে। ঘটনাক্রমটা একবার দেখুন। বিকেলে অনাস্থায় সই না করে বেরিয়ে যাওয়া 6 জন কাউন্সিলরের, আর রাতেই হয়ে গেল অ্যাকশন, এবং ঠিক তাদেরই বাড়িতে। এই দুটো ঘটনার মধ্যে কোনো কানেকশন দেখতে পাচ্ছেন না? অন্তত গোপালপন্থী যারা কাউন্সিলর তারা তো দেখছেনই। অনাস্থায় সই করতে আমরা করেনি, তার জন্য উনি রাত্রিবেলা আমাদের বাড়িতে সন্ত্রাস এবং আমাদের যাতে গুন্ডা বাহিনী পাঠিয়েছে। গোপাল শেঠ আমাদের নেতা, আমাদের ভূপেন শেঠের এই বনগাঁ শহরে এই সন্ত্রাস যারা আনছে, আমরা তাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত চাই। জেলা সভাপতি কি বলেছেন? বলেছে তোমাদের দেখে নেবো যারা সই করেনি। জোর করে গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা পেপারে সই করেছিল, তারপরে এইখানে এসে আমাদের হামলার সম্মুখীন হতে হয়েছে। দলেরই সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে সুর তুলছেন তৃণমূলের কাউন্সিলররা, সুর চড়াচ্ছেন। বনগাঁ থানার বাইরে বিক্ষোভ চলেছে, দলের কাউন্সিলররা মার খাওয়ায় তড়িঘড়ি ছুটে চলে যান সেখানে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, যিনি সচরাচর বনগাঁর রাজনীতিতে সরাসরি নাক গলান না, ঠাকুরনগর নিয়েই থাকেন। আক্রান্তদের সঙ্গে নিয়েই গ্রেফতারির দাবি তুলেছেন মমতা বালা। বাইরের থেকে সন্ত্রাস এনে আজকে বনগাঁর বুকে শান্তিকে অশান্তি করার যে চেষ্টা করেছে, এটাকে নিয়ে উপর মহলে কথাবার্তা চলছে। সাংগঠনিক জেলা সভাপতি মানে বনগাঁর তৃণমূলের বিশ্বজিৎ দাস, তিনি কিন্তু ভাঙছেন না। 9 জন কাউন্সিলরের সই নিয়ে মহকুমা শাসকের কাছে অনাস্থার চিঠি দিয়ে এসেছে তৃণমূলপন্থী এবং অবশ্যই বিশ্বজিৎপন্থী তৃণমূল। গোষ্ঠীকন্দল প্রোম্যাক্স যাকে বলে, মানে তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের অনাস্থা। কাউন্সিলররা অনুধাবন করেছেন বলেই আজকে নো কনফিডেন্স এনেছেন, যাতে দ্রুততার সহিত নতুন চেয়ারম্যান গঠন হয় এবং দায়িত্বভার নিতে পারেন। তার জন্যই কাউন্সিলররা আজকে দলীয় নির্দেশ মেনে তারা নো কনফিডেন্স এনেছে। আসলে বিশ্বজিৎ দাসের গায়ে না দল বদলের এবং রং বদলের রং লেগে আছে, সেটা এখনো ওঠেনি। 2019-এ মনে করে দেখুন, লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনগাঁ উত্তরের তৎকালীন বিধায়ক বিশ্বজিৎ দাস। পরে আবার তিনি ফিরে আসেন প্যাভিলিয়নে, মানে তৃণমূলে ফিরে আসেন, জেলা সভাপতির দায়িত্বও পান। মানে বিশ্বজিতের যে এখন এই মুহূর্তে বিশ্বজিতের যেটা পজিশন, সেটা কিন্তু অনেকেই মানতে পারেন না। তার কারণ তারা বলেন যে বিশ্বজিৎ আসলে তিনি দলের সঙ্গে একসময় গাদ্দারি করেছেন। তিনি কে? 2024 সালের 21শে জুলাইয়ের একটা বক্তব্য আপনাদের শোনাতেই হচ্ছে। এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। 1.5 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, যেটা ঘোষণা করেছিলেন, সেটা এতদিনে একে একে কার্যকর হচ্ছে। একাধিক পুরসভায় তৃণমূলের চেয়ারম্যান বদল করা হচ্ছে। এর কারণটা কি? কারণ অভিষেক বলেছিলেন পারফরমেন্স, মানে কাজ। এই যেমন বনগাঁ পুরসভায় তৃণমূলের হাতে 20টি আসন আছে, কিন্তু শেষ লোকসভা ভোটে 22টি ওয়ার্ডেই বিজেপি এগিয়ে। অতএব নতুন মুখ এনে হাওয়া ঘোরানোর একটা চেষ্টা হচ্ছে। এবং দেখুন, যারা এই নিচু স্তরে, মানে আমি চেয়ারম্যান লেভেলের কথা বলছি, তারা হচ্ছেন ফার্স্ট লাইনের পর সেকেন্ড লাইন ম্যানেজার। মানুষ তাদেরই দেখে দলকে বিচার করে বা দলকে পরখ করে। বনগাঁয় গোপাল শেঠ এখনও অনড়, তিনি পদ ছাড়বেন না। উত্তরবঙ্গে ময়নাগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, তিনি কিন্তু চেয়ার ছেড়ে দিয়েছেন, কিন্তু অভিমানে কাউন্সিলর পদ থেকেই ইস্তফা দিয়ে ফেলেছেন। তিনি আমাদের বলেছেন যে ফোন এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ডিরেক্টলি। দিদি বলেছিল যে আপনি ছেড়ে দেন, আমি বলছি ছেড়ে দেবো, 1 মাস আমাকে সময় দেন। এটার সেই সুযোগই পেলাম না। জেলা সভাপতি বললো রাজ্য অভিষেকের অফিসের নির্দেশ, অভিষেকের অফিসের নির্দেশ, জেলা সভাপতি বলে যে আজকেই আপনাকে রেজিগনেশন দিতে হবে। তাহলে বোঝা গেল যে পুরসভায় পরিবর্তনের কাণ্ডারিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একদম ঘোষিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথা অমান্য করার সাহস কিভাবে পাচ্ছেন গোপাল শেঠ, এবং যেখানে যেখানে যারা করছেন, একটা কিন্তু আছে এখানে। 2009 সালের তৃণমূল বিধায়ক গোপাল শেঠ, মানে আদি তৃণমূল। বিরোধীরা চিমটি কাটার সুযোগ
কিছুতেই হাতছাড়া করবে না। বর্তমান যে চেয়ারম্যান আছে তার সাথে কাউন্সিলরদের একটা সেটিং হয়ে আছে, কত পার্সেন্ট চেয়ারম্যান নেবে, কত পার্সেন্ট কাউন্সিলর নেবে, কত পার্সেন্ট ক্যামাক স্ট্রিটে যাবে। নতুন একজনকে দেয়া মানে ক্যামাক স্ট্রিটের কামাই, কিন্তু অন্যদের তো সমস্যা না। এই গোটা বিষয়টা দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন, ফলে এই আলাদা কোনো বিষয় নিয়ে যেটা সাংগঠনিক সিদ্ধান্ত, সংগঠনের মধ্যে কোনো রদবদল জনিত বিষয়, এই নিয়ে কোনো মন্তব্য করব না। আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো। এই প্রসঙ্গে আমার বলার কোনো জায়গাই নেই। তাহলে খারাপ হলে তুমি দায়িত্ব না, তুমি কিভাবে কোথা থেকে নেবে সে আমার দেখার দরকার নেই, বা আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখবেন। দলের সঙ্গে এই কথার কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি পার্থসারথী মাইতির ব্যক্তিগত কথা। টাকাতে কাজ চলছে, এইভাবে তৃণমূল দল চলতো না। দলের রেজাল্ট খারাপ হলে মানে পারফরমেন্স খারাপ হলে আইপ্যাককে গাছে বেঁধে পেটানো উচিত বা পেটাবো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হুমকি দিয়েছেন তৃণমূলেরই কাউন্সিলর, তমলুকের তৃণমূল কাউন্সিলর। পিসিআরকে বলবো প্রথমেই এই হুমকিটা শোনাতে। আইপ্যাক যদি রেজাল্ট খারাপ হয়, তার ভালো হলে দায়িত্ব তো ওনাকে সবাই সাধুবাদ জানাবে, খারাপ হলে তাহলে ওনার দায়িত্ব নিতে হবে। এই জায়গায় বলা চলবে না তখন যে তৃণমূল কংগ্রেসের এই নেতা ভোট দেয়নি, ওই নেতা ভোট দেয়নি, এইসব নোংরামি শুনবো না আমরা। তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা, টাকার তোমাকে জেতাতে হবে। কিভাবে জেতাবে আমাদের কথা তো শোনো নি। তাহলে খারাপ হলে তুমি দায়িত্ব নাও, তোমার দায়িত্ব নিতে হবে। তুমি কিভাবে কোথা থেকে নেবে সে আমার দেখার দরকার নেই, বা আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। আইপ্যাককে বেঁধে রাখা মানে কিন্তু নিজের দলের লোককেই বেঁধে রাখা। আইপ্যাকের কাউকে পেটানো মানে দলের লোককেই পেটানো, অন্তত এখন, কারণ চুক্তি আছে। আর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে অনাস্থা দেখানো। এই নেতার যুক্তি, রেজাল্ট যদি ভালো হয় তাহলে আইপ্যাক ক্ষীর খেয়ে চলে যাবে, আর যদি খারাপ হয় তাহলে আইপ্যাককেই, মানে তারাই তো ভোট কুশলী, দলকে তারাই এখন সাংগঠনিকভাবে অনেক কিছুই তারা দেখছে, সুতরাং এই সংস্থাকেই তার দায় নিতে হবে। দলের কর্মী নেতারা কেন ব্যর্থতার দায় নিতে যাবেন, এটাই এই নেতার যুক্তি। কারণ লোকজনকে কে কোন পদে বসবে, কাকে সরানো হবে, এইগুলো নাকি আইপ্যাকের সমীক্ষার ভিত্তিতেই এবং তাদের রিপোর্টের ভিত্তিতেই স্থির হচ্ছে। পার্থসারথী মাইতির খেপে যাওয়ার কারণ ঠিক এখানেই। তমলুক পুরসভার অস্থায়ী চেয়ারম্যানকে নিয়ে চঞ্চল খাড়া, পার্থসারথীর মুখেই শুনলেন চঞ্চল খাড়া সম্পর্কে কিছু বিশেষণ। চঞ্চল খাড়া দুর্নীতিপরায়ণ, সেটা পার্থবাবু বলছেন, দাবি করছেন, টাকা দিয়ে পদ কিনেছেন বলছেন। আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো, তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো? তোলামূল পার্টি, ওনাদের যে বেশি অর্থ দেবেন তাদেরই পদ পাওয়া যায়। আর এই সার্ভে টিম যে ওনাদের আছেন, সে তারাও ঘুষ টুস খাচ্ছেন, খেয়ে ভুলভাল রিপোর্ট দিচ্ছে। একটা ঐতিহাসিক তাম্রলিপ্ত পৌরসভায় ঠিক যোগ্য চেয়ারম্যান হওয়ার মতো মানুষ ওনারা এখনো খুঁজে পাননি। এই প্রসঙ্গে আমার বলার কোনো জায়গাই নেই, এতটা বলার মতো, এই প্রসঙ্গে কোনো উত্তর দেওয়ার মতো আমার কোনো অতটা ধৃষ্টতাও নেই। যিনি বলেছেন উনিই ওটার উত্তর দিতে পারবেন। টাকাতে কাজ চলছে, এইভাবে তৃণমূল দল চলতো না। ক্ষোভের বিস্ফোরণে আরও একটা বড় অভিযোগ করেছেন তমলুকের এই কাউন্সিলর। অনেকদিন ধরেই দেখছি তিনি বেশ বিদ্রোহী প্রকৃতি, এভাবে আগে দল চলতো না। দলের বিশেষ কারো দিকেই কি তিনি ইঙ্গিত করছেন, নাকি গোটা দলের একেবারে শীর্ষ নেতৃত্বের দিকেই তিনি আঙুল তুলছেন? কারণ আইপ্যাককে আনার সিদ্ধান্ত তাদেরই। হ্যাঁ, বেঁধে পেটানোর কথা বলেছে তো, কয়েকজন এই দাওয়াই দিয়েছে। আমাদের অসুবিধা নেই, পেটালে পেটাক না আইপ্যাকের লোকেদেরকে, আমরা দেখবো অসুবিধা কী আছে। চরম আওয়াজ শুনবো আমরাও গুড় বাতাসা খাওয়ার যদি একটু প্রসাদ টোসাদ পাই আমরা দেখবো। আইপ্যাকের দিকে আঙুল তোলা মানে কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের দিকেই আঙুল তোলা। আইপ্যাক কার নির্দেশে চলে এটা তৃণমূল স্তরের, তৃণমূলে কাউকে বুঝিয়ে বলার প্রয়োজনীয়তা নেই। বিরোধিতা করে চ্যালেঞ্জ যদি আপনি ছোড়েন তাহলে কার দিকে ছোড়া হবে? অবশ্যই সেনাপতিকে নিশানা করা, তাই তো? এর মধ্যে তো কোনো আলাদা রহস্য খোঁজার কোনো ব্যাপার নেই। মদন মিত্রের মতো বর্ষিয়ান নেতা, প্রবীণ নেতা, তাকেও কিন্তু আইপ্যাকের বিরুদ্ধাচরণ করে পরে ঢোক গিলতে হয়েছিল। সেখানে পার্থসারথীর মতো একজন দুদুভাতু কাউন্সিলর, তিনি কি বললেন তাতে কি দলের
খুব বেশি কিছু এসে যাবে? কিন্তু অবশ্যই বিতর্ক তো হবেই, কারণ তিনি দলের একজন নির্বাচিত প্রতিনিধি। এই পার্থকে মনে পড়ে চাকরি চুরির দাগ দলের গায়ে লাগায় কান ধরে নিজে থেকেই, কেউ তাকে বলেনি, ওঠবোস করেছিলেন। ভাইরাল হয়েছিল সেই ছবি, আবার দেখাচ্ছি। তৃণমূল কাউন্সিলরের সেই ভিডিও ভাইরাল হয়েছিল, মনে করে দেখুন। ওঠবোস করে সেদিন দলের থেকে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করতে চেয়েছিলেন তিনি, যে ওসবে আমি নেই। আর এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আইপ্যাককেই তিনি হুমকি দিচ্ছেন। আইপ্যাক তো বুথে বুথে ভোট করান না, বুথে বুথে ভোট করান তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাই ভোটের রেজাল্ট খারাপ হলে আইপ্যাককে কাছে বেঁধে মারার যে নিদান, সেই নিদান দল একদমই অনুমোদন করে না। দলের সঙ্গে এই কথার কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি পার্থসারথী মাইতির ব্যক্তিগত কথা, এবং এই কথা না বলাটাই বাঞ্ছনীয়। বারংবার বলা সত্ত্বেও উনি শুনছেন না, এটাই না বলা সবথেকে বাঞ্ছনীয়। আর টাকা দিয়ে যে পথ পাওয়া যায়, উনি যে অভিযোগ করছেন, উনি রাজ্যের সহসভাপতি, উনি কাকে কত টাকা দিয়ে পথ পেয়েছেন? গোটা এলাকা চুষে বেড়াচ্ছে টাকা, বলোকে ইচ্ছার জন্য টাকা চাই। আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে। টাকা পয়সা চাইছে, হয়তো টাকা পয়সা দিতে পারি না। আমরা ঘর পাবো, তারপর তো টাকা। শুনি কুন্তল বাবু না, এখানে বড় বড় বাবুরাই, এখানে আধিকারিকরাই জড়িত আছেন। টাকা নেওয়ার পরেও অনেকের নাম নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এ রাজ্যে বিস্তর অভিযোগ উঠেছিল, রাজনীতিও হয়েছিল একবারে এভারেস্টের চূড়া পর্যন্ত। তারপর বাংলার বাড়ি প্রকল্প শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলার বাড়ি প্রকল্পেও তোলাবাজির অভিযোগ উঠেছে, এবং এই কাটমানি কালচার যে এখনও যায়নি, সেটা এই গরিব মানুষের প্রতিবেদন দেখাবো। দেখুন, অভিযোগটা তৃণমূলের নেতারাও করছেন, জনপ্রতিনিধিরা করছেন, অফিসারদের বিরুদ্ধে অভিযোগ। যারা সরকারি আধিকারিক এবং কর্মী, তাদের দিকে আঙুল উঠছে যে তারা টাকা চাইছেন, কাটমানি চাইছেন। মানে কালচারটা কিন্তু এখনো আছে। দেখুন, বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে। কেন কাটলো? এখন কেন কাটলো সেরকম বলতে পারবো না। হ্যাঁ, লিস্টের নাম আছে, কেটে দিয়েছে। এই যে রিসিভ কপি। কেন কাটলো? কেন কাটলো তো আমরা কী করে বলবো? টাকা পয়সা চাইছে, হয়তো টাকা পয়সা দিতে পারি না। বারবার অনেকবার হয়েছে ইনকোয়ারি, করার সত্ত্বেও লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে, ওটার পর তারপর শুনছি নাম কাটা চেয়েছিল, আমরা টাকা দিতে পারিনি, ওই কারণে। কত টাকা করে চাইছে? 20,000 করে। আচ্ছা, আপনি কি দিতে পারবেন? 20,000 টাকা থাকলে তো আমি রাজবাড়ি কিনতে পারবো। থেকে যে অফিসার এর আগে গিয়েছিল, কুন্তল নামে যে অফিসারটা আছে, আমার ভালো করে নাম মনে আছে। আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাপি, আমাদের জেলেপাড়ার বাপি ওর অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ওই আমার কাছে টাকা চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আমি দিতে পারবো না। তো তারপরে আমি হায়দ্রাবাদে আমার নিজস্ব একটা চিকিৎসার জন্য চলে গেছিলাম। তারপরে এসে দেখি যে আমার যে লিস্টের প্ল্যান আছে, ওই প্ল্যানে আমার নাম নেই। তো আমরা বলছি, আমরা তো আমাদের কাছে তো এখন না, যে আমরা ঘর পাবো, তারপর তো টাকা দিতে পারবো, সেটা তো পারবো না। আমাদের কোথায় টাকা আছে? আমরা তো নিজেই খেতে গেছি। তো আপনার নাম নাই এখন? না, এখন আমার নাম কাটা গেছে, এখন বলছে যে নাম কাটা গেছে। ইনকোয়ারি হচ্ছে আর পাচ্ছি, ইনকোয়ারি হচ্ছে পাচ্ছি। বলছি, টাকাটা কারা চাইছে গিয়ে? যারা যাচ্ছে ইনকোয়ারিতে, তাদের জুত আছে। আমাদের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার, তারা চাচ্ছে কাঁচা বাড়ি, বেড়ার বাড়ি সব পাকা হবে। আমাদের ব্লকে স্টাফরা কাঁচা বাড়ি, পাকা বাড়িকে ঘর দিচ্ছে না, দোতলা, তিনতলা বাড়ি, চারতলা বাড়িকে ঘর দিচ্ছে টাকা বিনিময়ে। আমাদের মুখ্যমন্ত্রী বদনাম করছে। একটা ঘর মানুষ পাবে, একবার ইনকোয়ারি হবে। সেখানে আমি দেখলাম আমার এলাকায় ঘরটা দফায় দফায় ইনকোয়ারি হচ্ছে। একটা উপভোক্তার বাড়িতে 5 বার গেছেন, একবার ইনি অ্যালাউ করে দিলেন, আর একবার অন্যজনকে কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে। ব্লক থেকে অফিসার হয়ে যাচ্ছে, তার সঙ্গে বিআরপি নিচ্ছে, লোকাল বিআরপি বাপিদের নামে আছে। গোটা এলাকা চুষে বেড়াচ্ছে টাকা। একটা ইনকোয়ারিতে কোনো জনপ্রতিনিধি জড়িত না, এখানে আধিকারিকরাই জড়িত আছেন। অতএব আধিকারিকরাই এটা ভালো বলতে পারবেন। আমরা বিডিও ম্যাডামের সঙ্গে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। হ্যাঁ, আমাদের কাছেও খবর আছে। রিপোর্ট করেছেন? টাকা নেওয়ার পরেও অনেকের নাম নেই লিস্টে।